সেই জিডির ক্লু ধরে আমরা এই পুরা হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গত 8ই ডিসেম্বর সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গৃহকর্মী কর্তৃক লাইলা আফরোজ, যার বয়স 48, তার মেয়ে নাফিসা 15 নৃশংসভাবে খুন হন। নির্মম ও বীভৎস এই ঘটনা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার দিন সকাল 7:51 হতে উক্ত বাসায় গৃহকর্মী আয়েশা প্রবেশ করেন এবং 9:35 সময় সে বাসা ত্যাগ করে। ধারণা করা হয় এই সময়ের মধ্যে উক্ত নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনায় নিহত লাইলা আফরোজের স্বামী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পরপরই মোহাম্মদপুর থানা পুলিশ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন সহ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশার বিস্তারিত তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেন। তদন্তে জানা যায়, সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা ঘটনার 3 দিন পূর্বে উক্ত বাসায় গৃহকর্মীর কাজ নেয়। কাজে যোগ দেওয়ার পূর্বে তার নাম, ঠিকানা, যোগাযোগের কোনো ফোন নাম্বার উক্ত বাসায় কারো কাছে ছিল না। সন্দেহভাজন আয়েশাকে শনাক্ত করার জন্য পুলিশ উক্ত ভবনের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে, কিন্তু কাজে আসা যাওয়ার সময় সে মুখ ঢেকে রাখত এবং তার চেহারা শনাক্ত করা সম্ভব ছিল না। এমনকি তার বাসার ঠিকানাও কেউ জানত না। এক পর্যায়ে আয়েশা সম্পর্কে কোনো তথ্য না পেয়ে মোহাম্মদপুর থানায় গত 1 বছরে গৃহকর্মী কর্তৃক চুরির ঘটনাসমূহ পর্যালোচনা করা হয় এবং তার গলায় যে পোড়া দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় থাকে আয়েশা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায়। সে গত জুলাই মাসে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোডের এক বাসায় চুরির ঘটনায় জড়িত ছিল। সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আয়েশার সাথে যোগাযোগের একটি মোবাইল নম্বর পাওয়া যায়। সেটা 2025 জুলাই মাসের ঘটনা। উক্ত নম্বরে যোগাযোগ করলে জানা যায়, তার মোবাইল নম্বরটি কখন কে ব্যবহার করেছেন তিনি সঠিক মনে করতে পারছেন না। তবে কিছুদিন পূর্বে তার ফোনের ডিসপ্লে নষ্ট থাকায় রাব্বি নামের তার এক ছোট ভাইকে ঠিক করার জন্য দেয়। এ সময় সিমটি রাব্বির ফোনে ব্যবহার করা হয়ে থাকতে পারে। এভাবে রাব্বিকে শনাক্ত করা হয়। তিনি জানান, রাব্বির স্ত্রীর নাম আয়েশা, সে মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে। আরো জানা যায়, তারা জেনেভা ক্যাম্পে ভাড়া বাসায় থাকে। এভাবে ঘটনার 24 ঘন্টার মধ্যে হত্যাকারী আয়েশার পরিচয় নিশ্চিত হওয়া যায়। আয়েশাকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রথমে হেমায়েতপুর তার মায়ের বাসায় অভিযান পরিচালনা করে, কিন্তু তার মা জানান তারা রাত্রে বাসায় ছিল কিন্তু সকালবেলা বের হয়ে গেছে। আয়েশার মাকে নিয়ে পুলিশ রাব্বির মায়ের বাসাও যায়, কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি। তারা পুলিশকে জানায় আয়েশা ও রাব্বি বরিশালে গিয়ে থাকতে পারে। এক পর্যায়ে তাদের নিকট প্রাপ্ত তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালীর দুমকি থানাধীন প্রত্যন্ত নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ, কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি। পরবর্তীতে এডিসি মোহাম্মদপুরের নেতৃত্বে থাকা পুলিশের আভিযানিক টিম ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বির দাদার বাড়িতে বুধবার গতকালকে 10 ডিসেম্বর অভিযান পরিচালনা করে এবং বেলা আনুমানিক 12:30 সময় আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় তাদের কক্ষ তল্লাশি করে গৃহকর্মী আয়েশা কর্তৃক চোরাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। একইভাবে জানা যায়, গৃহকর্মে নিয়োজিত থেকে চুরি করার অভ্যাস পূর্ব থেকেই তার ছিল। চাঞ্চল্যকর এই জোড়া খুনের কারণ অনুসন্ধানে আয়েশা বলে, কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে 2000 টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাক বিতণ্ডা হয়। লাইলা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান। ঘটনার সময় আয়েশা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরো কিছু জিনিসপত্র নিয়ে যায়। বাসা থেকে বের হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে সে চুরি করা ফোন ও রক্তাক্ত কাপড় চোপড় সিংগাইর ব্রিজ হতে নদীতে ফেলে দেয়। এই ছিল মোটামুটি আয়েশা সম্পর্কে। এটা একদমই ক্লুলেস একটা ঘটনা ছিল। সে মোবাইলও ইউজ করতো না, ছবি টবি কিছুই ছিল না, কিন্তু তার এই যে গলার সাইডে যে পুরা দাগটা, এইটাই আমাদের একটা ক্লু। কারণ এই পুরা দাগ নিয়ে এর আগে এই মহিলা জুলাই 25-এ ধরা পড়ছিল। এইটা আমাদের থানায়, একটা মোহাম্মদপুর থানায় জিডি ছিল। সেই জিডির ক্লু ধরে আমরা এই পুরা হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।